লাশ কবরে নামানো হলো। বাঁশ দিয়ে ঢেকে দেওয়ার আগ মুহূর্তে জব্বার আলী চমকে উঠলেন। করিম, পুতুলটা কই? আমি তো এই লুঙ্গির ভাজেই রাখছিলাম, কই গেল? এই আনে তো কিচ্ছু নাই। ভাইজান, ওই দেখেন। হ্যারিকেনের আলোয় দেখা গেল লাশের বুকের ওপর সেই এক চোখ কানা পুতুলটা রাখা আছে। অথচ লাশ নামানোর সময় পুতুলটা তাদের কারোর হাতেই ছিল না। পুতুলটার একমাত্র প্লাস্টিকের চোখটা যেন জ্বলজ্বল করছে এবং সরাসরি রতনের দিকে তাকিয়ে আছে। আরে, এই পুতুল কবরে গেল কেমনে? আমি তো এই যা আমার লুঙ্গিতে রাখছিলাম। এই আত্মা সাধারণ আত্মা না করিম। বাচ্চার আত্মা খুব জেদি হয়, সে তার খেলার সাথীরে ছাড়তে চায় না। পুতুলটা ওরে দিয়া দেও, আর সারাইও না। তারা দ্রুত মাটি চাপা দিতে শুরু করলো, কিন্তু মাটি ফেলার সময় মাটির নিচ থেকে কোনো কান্নার শব্দ এলো না, বরং খিলখিল করে বাচ্চার হাসির শব্দ ভেসে এলো। শব্দটা অনেক মিষ্টি শোনালেও এই ভয়ঙ্কর পরিবেশে রতনের রক্ত হিম হয়ে এলো। ভাইজান, হাসির শব্দ, মাটির নিচে কেউ হাসতাছে। মাটি রে রতন, জলদি মাটি দে, কাইলকা জুম আবার আইজ রাইতে শয়তান ধোকা দিতাছে। কাজ শেষ করে তারা প্রায় দৌড়ে গেটের বাইরে এলো। করিম পুতুলটার কথা ভেবে শিউরে উঠল। সে নিশ্চিত পুতুলটা সে তার লুঙ্গির ভাঁজেই রেখেছিল। সেটা কবরে গেল কিভাবে? রতন, তুই আজকা বাড়ি যা, বেশি ভয় পাইলে আয়াতুল কুরসি পড়তে পড়তে যাইবি। রতন তার ছোট্ট ঘরে শুয়ে আছে। কম্বল মুড়ি দিয়েও তার শীত কাটছে না। বাইরে কুয়াশা আরো ঘন হয়েছে। হঠাৎ তার জানালায় টোকা পড়ার শব্দ হলো। হ্যাঁ, কে? কোনো উত্তর নেই, কিন্তু আবার সেই টোকা দেওয়ার শব্দ। রতন সাহস করে এগিয়ে গিয়ে জানালাটা খুলল, কিন্তু বাইরে কাউকে দেখা গেল না। শুধু ঘন কুয়াশা কুণ্ডুলি পাকিয়ে আছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই ঘুরবে, দরজার নিচে দিয়ে ঘন সাদা কুয়াশা সাপের মতো ঘরের ভেতরে ঢুকছে। আর সেই কুয়াশার ওপর দিয়ে ছোট ছোট পায়ে কেউ হেঁটে আসছে। মাটির মেঝেতে ফুটে উঠছে